প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ডিজিটাল ব্যাংকিংয়ের সেই প্রসঙ্গ নানাভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং এর যে প্রসার সেটাও আমরা নানাভাবে দেখছি। শুধু ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে এর যে সীমিত হয়ে আছে ব্যাপারটি এরকম নয়, নানাভাবে কর্মসংস্থান সৃষ্টি করা, দক্ষতা উন্নয়নের যে প্রসঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ের এই ধারণাকে নানাভাবে প্রয়োগ করা হচ্ছে। এবং আমরা যদি বৈশ্বিক যে ট্রেন্ড, গ্লোবাল ট্রেন্ডের যে প্রসঙ্গ ধরে যদি বাংলাদেশে এর যে বিস্তার কিংবা এর যে প্রসারের ক্ষেত্রগুলো দেখি, সেটাও কিন্তু নানাভাবে ছড়িয়েছে। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে কর্পোরেট হাউসগুলো কিন্তু তারা এই ডিজিটাল প্রক্রিয়া নিয়ে তারা ভাবছে কীভাবে তার সেবাগুলো ডিজিটালাইজ করতে পারে কিংবা খুব সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেই প্রসঙ্গগুলো আছে। এবং দক্ষতা উন্নয়নের প্রসঙ্গ, এর গুরুত্ব নানাভাবে বাড়ছে। কীভাবে দক্ষতার সাথে আইটি বা ডিজিটাল প্রক্রিয়াকে সম্পৃক্ত করা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গগুলোকে বাড়ানো যায়, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু খুব জোরালোভাবে আলোচনা চলছে। সেই আলোচনার প্রতি গুরুত্ব রেখে আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি ডিজিটাল ব্যাংকিং, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের হাতিয়ার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এরকম একজন সম্মানিত আলোচককে আমরা আজকের আলোচনার আলোচক হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির, তিনি ডিজিটাল ব্যাংকিং কনসালটেন্ট এবং পাবলিক স্পিকার। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। শুরুতেই আমরা ডিজিটাল ব্যাংকিং, আমরা ধারণাটা এরকমই মানুষের মধ্যে, এটা বোধহয় একটা শুধু ব্যাংকই মধ্যেই বোধহয় সীমিত ডিজিটাল ব্যাংকিংয়ের প্রক্রিয়া। আসলে তো বিষয়টি এরকম, এটি কর্মসংস্থান কিংবা দক্ষতা উন্নয়নের প্রসঙ্গ বা অন্যান্য যে কর্পোরেট হাউস থেকে শুরু করে পাবলিক বা নন পাবলিক বা কর্পোরেট হাউসগুলো তারা সেটা ব্যবহার করছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যবহার করছে, অন্যান্য হাউসগুলোকে আমরা ব্যবহার করতে দেখি। আমরা যদি শুরুতে এখান থেকে আলোচনাটা শুরু করি ফিরোজ কবির ভাই, সেটা হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টিতে বা কর্মসংস্থান বৃদ্ধিতে যেভাবেই আমরা বলি যে ডিজিটাল ব্যাংকিং কিভাবে সম্পৃক্ত হতে পারে বা কিভাবে কাজ করতে পারে। ডিজিটাল ব্যাংকিংটা শুধু যে ফাইন্যান্সিয়াল লেনদেন শুধু তা না, এটা একটা দেশ ও জাতির বড় চেঞ্জের জন্যও কাজে লাগতে পারে। সে কীরকম, আমরা কিন্তু আগেই জানি যে ব্যাংকিং যদি চিন্তা ভাবনা করে থাকি আমরা, তাহলে মনে করি যে ব্যাংকিং মানে একজন মানুষ ক্যাশিয়ার, একটা জায়গায় যাবে, টাকা হয়তো খালি লেনদেন হবে, টাকা জমা দেবে, সে মনে হয় কাগজে কলমে টাকা লিখে রাখবে এবং সেটা আবার জমা রাখবে। কিন্তু আমরা কিছুদিন আগে থেকে কিন্তু জানি যে এবং দেখছি যে এটা কিন্তু আর কাগজে কলমে নেয়, এটা কিন্তু আমাদের দেশেই কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটারে কিন্তু হয়ে গেছে। কিন্তু ডিজিটাল ব্যাংকিং আমাদের কিভাবে হেল্প করছে, আগে কিন্তু একজন ক্যাশিয়ার মাথায় রাখতে হতো যে আমাদের কিভাবে টাকা লেনদেনের হিসাব রাখবে, সেটা হলেই হয়ে যেত। এখন কিন্তু শুধু এটা হলেই হচ্ছে না, সেই সাথে কিন্তু তাকে মাথায় রাখতে হচ্ছে, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানতে হবে, তাকে ডিজিটাল প্রোডাক্ট তাকে ডিজাইন করতে পারতে হবে। এখানে এই ডিজিটালি যখন আসবে তার সাইবার অ্যাটাক হতে পারে, তার সাইবার সিকিউরিটি সম্বন্ধে তাকে জানতে হবে। তারপরে শুধু আমার দেশ, আমি মনে করলাম যে আমাদের দেশটা আমরা ডিজিটালি হলাম না, অ্যানালগ হয়ে গেলাম, কিন্তু আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে গেলে তো আমাকে তাদের মতো হয়ে চলতে হবে। আমরা এখন বিভিন্ন দেশে শুনছি যে ডিজিটালাইজ হওয়ার জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার জন্য অনেকেই হয়তো বা কর্মসংস্থান হারাবে। আমি এটা বলি যে আমাদের দেশের জন্য কিন্তু এটা আরও অপরচুনিটি। আমাদের এখানে সেটা নিয়ে যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নাই, বরং আরও উল্টা অপরচুনিটি আছে। কারণ আমাদের দেশের কিন্তু জনগণের বড় জনগণই হচ্ছে কিন্তু আমাদের কর্মদক্ষ জনগণ নাই। দেখা যাচ্ছে একটা তো শিক্ষিত আর একটা হচ্ছে আমাদের নিরক্ষর, কিন্তু এই মাঝখানে কিন্তু থেকে যাচ্ছে শিক্ষিত এবং নিরক্ষর দুজন মিলেই কিন্তু আমাদের দেশে একটা বড় গ্যাপ হচ্ছে দক্ষ জনবল। তা আমাদের দেশে দক্ষ জনবল থাকলে কিন্তু আমরা জানি যে বাইরের দেশে যারা আমাদের দেশ থেকে নিয়ে যায়, আমাদের যে রেমিটেন্সের যে বড় কাঠামোই কিন্তু তারা আমাদের নিয়ে আসছে। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যখন যারা যাচ্ছে, অন্যান্য দেশের চেয়ে আমাদের রেমুনারেশনটা তাদের কম। অন্যান্য দেশ যদি 10 টাকা পায় ঘন্টায়, আমাদের দেশের মানুষজন পাচ্ছে হয়তো 8 টাকা। কিন্তু এখানে আমি যদি আগে থেকে এটাকে দক্ষ তৈরি করে ফেলতে পারতাম এই ডিজিটালাইজেশনের মাধ্যমে, তাহলে কিন্তু সে 10 টাকার জায়গায় হয়তো 12 টাকা ডিমান্ড করতে পারতো। তো এই যে অপরচুনিটিটা, এটা কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে এটা সম্ভব। কী কারণে আরও যদি বলি, বাংলাদেশে আমাদের কিন্তু চাহিদা হচ্ছে 5টা, যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কিন্তু আমি যেটা আমার আগে এক টকশোতে বলেছিলাম যে ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে 6ষ্ঠ চাহিদা। কিন্তু খেয়াল করে দেখেন এই যে চাহিদাগুলো আসলে কে উপভোগ করবে অথবা কে এনজয় করবে? একজন মানুষ, একজন হিউম্যান কিন্তু এই চাহিদাটা চাচ্ছে অথবা এনজয় করতে চাচ্ছে। তার সে যদি দক্ষ না হয়, তাহলে কিন্তু সে আসলে নিজে জানবেও না যে কোনটা আমার চাহিদা, কোনটাতে আমার রাইটস কি, এটাও আমি জানবো না। তো এটার জন্য কিন্তু তাকে দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। আবার এই দক্ষতা কেন্দ্রিক যে আলোচনাগুলো, সেটাও কি ঠিকভাবে কি হচ্ছে?
সকল পর্যায়ে মানুষকে তো জানানো তো প্রয়োজন, রাইট, মানে সেই আলোচনাটা কি হচ্ছে? সেই আলোচনাটাও হচ্ছে না। এখানে আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে, মানে চাহিদা এবং যোগানের মধ্যে একটা যেমন গ্যাপ থাকে, এখানেও কিন্তু হচ্ছে যে আমরা কি চাচ্ছি, কোন লাইনে আমি আসলে দক্ষ চাচ্ছি। এখন আমরা যদি আমাদের বাংলাদেশের আমরা 2023-এর জরিপই দেখি, শ্রম উন্নয়নের জরিপ, তাহলে দেখবো যে ওই পর্যন্ত প্রায় 62 লাখ কিন্তু আমাদের দেশে বেকার। তো 62 লাখের মধ্যে কিন্তু 87% হচ্ছে বেকার হচ্ছে আপনার শিক্ষিত বেকার। তাহলে আমরা এই বেকারের কারণ কি? আমাদের যদি বেকারত্ব ঘোচাতে চায় তাহলে ডিজিটাল ব্যাংকিং কিভাবে তার কাজে লাগতে পারে? ডিজিটাল ব্যাংকিং তো আমরা জানি যে শুধু আমরা না, গোটা ওয়ার্ল্ড কিন্তু এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন একটা সময় আমরা যে সিগনেচার দিয়ে বা পিনকোডে টাকা তুলেছিলাম, এখন কিন্তু চাই যে আমাদের জেনজি জেনারেশন যেটা, তারা কিন্তু চায় না, যে চায় যে তার বাসায় বসে থেকে একটা ইমেল করবে, একটা ইমেল করেই যেন ডেবিট ক্রেডিট হয়ে যায়। ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, ওয়ার্ল্ডের অন্য দেশে জাস্ট ইমেলের মধ্যে অনেক দেশেই করছে এখন, যে জাস্ট ইমেল করলে আপনার হচ্ছে ডেবিট বা ক্রেডিট হয়ে যাবে, লেনদেন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করে দেখি যে ব্যাংকিং ক্ষেত্রে যে ডিজিটাল ব্যাংকিংটা আসছে, যে আমাদের দেশে যেন স্মার্ট করতে হবে। এবং আমরা জানি যে ব্যাংকিং যখন ইনভেস্টমেন্ট করে, কোনো একটা জায়গায় লোন দেয় বা কোনো একটা প্রতিষ্ঠানকে তৈরি করে পড়ে, তো সেখানে আমাদের অনেক গাফলতি আছে, দেখা যাচ্ছে আমাদের অনেক জায়গায় আমাদের রিকভারিটা ভালো মতো হয় না। অনেক জায়গায় আপনি দেখছেন যে একটা ত্রুটি থেকেই যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা একটা প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনে ফিরোজ কবির ভাই, যে যেই কর্মসংস্থানের যে প্রসঙ্গ ধরে দক্ষতার যে বৃদ্ধি ঘটানো, সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং কোন কোন জায়গাগুলোতে কাজ করতে পারে, সেটা যদি আমরা আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি, যে আসলে সেটি সরকারের পর্যায় থেকে বলুন বা বেসরকারি পর্যায় থেকে বলুন, উভয় পর্যায় থেকে সেই খাতগুলো অনুযায়ী তারা কাজ করতে পারবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, ডিজিটাল ব্যাংকিং, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের হাতিয়ার। সম্মানিত আলোচক হিসাবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। ফিরোজ কবির ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া আসলে কর্মসংস্থান বা দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে ডিজিটাল ব্যাংকিং কোন কোন সেক্টরে কাজ করতে পারে? খুব ভালো কোশ্চিন একটা, যে ডিজিটাল ব্যাংকিং কর্মসংস্থান থেকে কোন কোন বিষয়ে কাজ করতে পারে। সবচেয়ে যদি বড় বিষয় আমরা দেখি, যে আমি যেটা বলছিলাম, যে আমাদের যখন লোন দেয় বা একটা ইনভেস্টমেন্ট করে ব্যাংক, সে তখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে করে। দেখা যাচ্ছে একটা গার্মেন্টস আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে যে নতুন করে তৈরি হবে তাদের ক্ষেত্রে। এইখানে যদি একটা বড় ব্যারিয়ার হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু আগে দেখে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সে আসবে কিনা, এবং এত বছরের মধ্যে সে এটা প্রফিটে আসতে পারবে কিনা, আমার লোনটা রাইট টাইমে ফেরত দিতে পারবে কিনা, প্রসপেক্টটা দেখে। সেই সাথে সাথে যদি এটা হয় যে কোলাবোরেশন, আপনি খেয়াল করে দেখেন, যদি কমার্শিয়াল ব্যাংকগুলো এবং সরিয়া বেস ব্যাংকের মধ্যে একটা কমন পার্থক্য আছে, কিন্তু সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো টাকাটা দিয়ে দেয়, টাকাটা দিয়ে দিলে সে করে কি, সে হয়তো লোনটা নিয়েছে যে আমি একটা প্রতিষ্ঠান করব, সেই টাকা দিয়ে না করে সে হয়তো ওখানে অন্য একটা ল্যান্ড কিনেছে, হয়তো অন্য আর একটা জায়গায় ইনভেস্ট করেছে, সেটা কিন্তু আর এটার তদারকিটা ওইভাবে থাকে না। যে যখন আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিকে একটা ইনভেস্টমেন্ট করি, তাহলে যদি আমরা এরকম হয় যে ইন্ডাস্ট্রিটা চালাবে কারা, ইন্ডাস্ট্রিতে কাজ করবে কারা, তাহলে এই শ্রমশক্তিকে যদি আমরা দক্ষ কারিগর হিসেবে তৈরি করতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে প্রোডাকশন দ্রুত আসবে। তার মানে আমাদের কিন্তু একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফেজেও আমাদের একটা মনিটরিংও থাকলেও আমরা এটা একটা রোড ম্যাপও তৈরি করতে পারবো। তার মানে আমরা যদি এখন গভর্নমেন্ট, ফিনটেক ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট ইন্ডাস্ট্রি এটা মিলে যদি আমাদের একটা লার্নিং হাব থাকতে পারে, যে লার্নিং হাবে ডিজিটাল লার্নিং হাব, এই ডিজিটাল লার্নিং হাবে হচ্ছে একটা ইয়াং জেনারেশনের জন্য আমরা ইয়াং জেনারেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হতে পারে, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি হতে পারে। তাহলে আমরা যদি একটা সার্কেল তৈরি করতে পারি, 360 ডিগ্রি সার্কেল, যে একজন স্কুল কলেজ, আমরা এখন জানি যে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের দেশের একটা ছেলে বা একটা মেয়ে একটা এমন একটা সাবজেক্টে পড়ে যে সাবজেক্টটা আসলে তার ভবিষ্যতে কোনো কাজে লাগে না। তাহলে এখানে আমরা এই শুরু থেকে আমরা কানেক্টিং হতে পারি যে ডিজিটাল ব্যাংকিং কেন, আমি ঘর থেকে বের হয়ে ঘরে ঢোকা পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু আমার ফাইন্যান্সিয়াল লেনদেন লাগবেই। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল সার্কেলের মধ্যে যদি থাকি, তাহলে কিন্তু তার লাইফস্টাইল, সে কত টাকা ইউজ করছে, কত টাকা শিক্ষাতে ইউজ করেছে, তাহলে কিন্তু এগুলো যদি জানতে পারি, ভবিষ্যতে ওই ব্যক্তিটাও যদি উদ্যোক্তা হতে চায়, তাকে যদি আমার 5 লাখ বা 10 লাখ মিনি বা মাইক্রো লোন দেওয়া লাগে, আমি তার বিহেভিয়ার দেখে কিন্তু তাকে আমি লোনটা দিতে পারবো। ব্যাংকের জন্য কিন্তু আমার রিস্কটা অনেক কমে যাবে, যে আমি যাকে শিখাইছি সেই ব্যাপারে অভিজ্ঞ, জানে, তাকে যদি আমি এটা লোনটা দিই, সে কিন্তু রাইট টাইমে আমাকে ফেরত দিবে, কারণ সেটা তো ইনকামটা করতে পারবে। সেক্ষেত্রে মানুষের যে ধারণা, সেই ধারণা পরিবর্তন কতটা প্রয়োজন? ফুললি প্রয়োজন, রিভার্স আকারে। কারণ হচ্ছে আমরা মনে করি যে আমরা সবাই কিন্তু একটা দিকে দৌড়াই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মনে করা হয় যে সবচেয়ে ভালো চাকরিজীবী বা করতে গেলে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার শুধু মাথায় রাখি। আমরা রাখি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার মানে অনেক কিছু, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার আসলে কতজন?
তার বাইরে কিন্তু বেশিরভাগই হয়তো 10% ডাক্তার ইঞ্জিনিয়ার হলে 90% তো বাকি জনতা মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি তো তারাই নিয়ে আসছে, তারাই কিন্তু ইনকামগুলো করছে। তাহলে আমাদের দেশে যে ডিজিটাল ব্যাংকিংটা কীভাবে রোল মডেল করতে পারে, যে দেখেন আমি যদি একটা প্রতিষ্ঠানও করতে যাই তার টাকা লাগবে, এবং প্রতিষ্ঠানে টাকা আমার বাইরের দেশে পাঠাতে গেলেও আমার টাকা লাগবে, এবং এটা কিন্তু ডিজিটালি করতে হবে। আমি বাংলাদেশ অ্যানালগ করে রেখে আমার কোনো লাভ নাই, কারণ আমি যখন কমিউনিকেশন করবো বাইরের দেশের ডলার আনবো বা পাউন্ড আনবো, তখন কিন্তু আমাকে ডিজিটালি আমাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো এই যে দেখেন আমাদের দেশে একটা বাংলাদেশের ব্যাংকেরও কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটেছে, তাই আমাদের কিন্তু একটা সাইবার সিকিউরিটিতে আমাদের কিন্তু এক্সপার্ট লাগবে। তা আমার মনে হয় যে বাংলাদেশে যে আমাদের প্রায় 500 মতো উপজেলা আছে, এই 500 উপজেলাতে গভর্নমেন্ট, প্রাইভেট, এবং কি খেয়াল করে দেখেন যে আমাদের কিছু কিছু এনজিও আছে, PKSF আছে, যেগুলো হচ্ছে প্রতিটা জায়গায় প্রতিষ্ঠান অলরেডি রেডি আছে। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করারও দরকার নাই, এখানে কিন্তু একটা বড় বড় খরচ হয়ে যাবে। অবকাঠামো যা আছে সেটাকে ব্যবহার করা, সেটাকে গভর্নমেন্ট বা প্রাইভেট সবাই মিলে হ্যান্ডশেকিং করতে পারে, যেখানে ও দিল হচ্ছে ওর প্রতিষ্ঠানের প্লেসটা, আর যারা এই বিষয়ে নলেজেবল, যেমন ধরুন কথা আমি দীর্ঘ 20 বছর যাবতে আমি কাজ করছি টেলিকমিউনিকেশন, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, এই 4টা টপিক। এরকম আমার মতো এরকম হয়তো বা বাংলাদেশে পাবেন হয়তো বা যে 15-20 জন আছে যারা এই ব্যাপারটাতে খুবই এক্সপার্টাইজ গ্রো করেছে। তার মধ্যে হয়তো বা 2-3 জন। একাধিক ব্যাংকেও কাজ করেছি, আমি একাধিক ব্যাংকেও কাজ করেছি। আমি মেইনলি বলতে চাই যে এখানে যখন আপনার এই এক্সপার্টাইজ যাদের গড়ে উঠলো, তারা যখন মধ্যে আবার ট্রেনার কিছু লাগবে যারা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কাজটা করেছে। আচ্ছা, সেইটা হচ্ছে আমরা সেই অনুসারে যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু একটা জনগোষ্ঠী গড়ে উঠবে। এবং খেয়াল করে দেখেন যে আমাদের দেশের মধ্যে কিন্তু আমরা চাচ্ছি যে আমরা লার্নিংটা আমাদের সব জায়গায় করে উঠতে। আমাদের দেশে যে কারিগরি শিক্ষাটা আছে, বাংলাদেশের কিন্তু কারিগরি শিক্ষা কিন্তু কেন্দ্র আছে, সরকারি কিন্তু আমাদের অনেকগুলো কারিগরি শিক্ষা আছে যারা ডিপ্লোমা পড়ে, অনেক জায়গায় আছে। এবং এখানে ফেস করবে একটা চমৎকার বিষয় আপনি বলছেন যে লার্নিং হাবটা খুব ইম্পর্টেন্ট। এখন এই জায়গাতে গ্লোবালি যেভাবে ভাবা হয়, তার একটা দেশের সরকার কিংবা রাষ্ট্র তার জনগণকে যেভাবে দেখে, নিশ্চয়ই আমাদের এখানেও সেভাবে দেখতে চায় যে তার সকল জনগণ সম্পদে পরিণত হোক। এখানে একটা উদ্যোক্তা তৈরি হওয়ার একটা প্রসঙ্গ আপনি বলছিলেন, এবং সরকারি বেসরকারি যে সুযোগ বা সম্পদগুলো আছে সেগুলোর মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করে সেখান থেকে আমার দক্ষতা বাড়ানো, কর্মসংস্থান তৈরি করা। এই প্রসঙ্গে যদি আমরা সরকারি বা বেসরকারি যে পলিসিগুলো আছে, এই জায়গাতে যা আছে, যে পলিসিগুলো এক্সিস্টিং যে পলিসি আছে, এটা দিয়ে সম্ভব নাকি নতুন করে কোনো কিছু গ্রহণ করা প্রয়োজন? এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি এবং বিষয় হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, ডিজিটাল ব্যাংকিং, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের হাতিয়ার। সম্মানিত আলোচক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। ফিরোজ কবির, যে প্রশ্নটি, যে এক্সিস্টিং যে চলমান যে পলিসিগুলো আছে, আপনি যদি কর্মসংস্থান বা দক্ষতার উন্নয়ন ঘটাতে চান, তাহলে এই চলমান নীতিগুলো দিয়ে কি কাজ হবে, নাকি সেখানে কোনো পরিবর্তন বা নতুন করে কোনো পলিসি টেক করা প্রয়োজন? আমাদের দেশে কিন্তু হচ্ছে আইন অনেক আছে, আমাদের কিন্তু এখন এটা প্র্যাকটিস করার সময় এসে গেছে। এবং আমার মনে হয় যে ফাইন টিউনিং সারা সময় চলবে। আমার যদি একটা কোনো একটা পলিসির ভার্সন 2 এখন যদি রানিং হয়, আমাকে এই কাজটা শুরু করে দিতে হবে। তো শুরু করার পরে হয়তো 2 বছরের মধ্যে হয়তো দেখবো যে আমার হয়তো বা 10% মডিফিকেশন অথবা অ্যাডিশন দরকার আছে, তখন আমি এটা হচ্ছে ভার্সন 2 এর জায়গায় ভার্সন 3 করতে পারি। কিন্তু এখন নতুন করে যদি পলিসি করতে যে আমি আবার 2 বছর সময় নষ্ট করে ফেলি, তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ডের চেয়ে এমনি হয়তো বা 100 বছর পিছানো। যদি আমরা এই পলিসি বানাতে থাকি, আমরা তো 1000 বছর পিছনে চলে যাবো। আমরা কিন্তু পরামর্শ শুরু করতে হবে, আমাদের ডে 1 থেকে শুরু করে দিতে হবে। যেমন তাহলে শুরু করার জন্য প্রাথমিক কাজগুলো তাহলে কি হবে, যেটা দিয়ে আমরা শুরু করতে পারি? শুরু করার জন্য প্রাথমিক কাজগুলোই কিন্তু হবে হচ্ছে যে আপনি সবার আগে একটা জিনিস বলেছিলেন যে আমরা আসলে জানি না কি করতে হবে বা কোথায় যেতে হবে। আমাদের দেশে কি এই গাইডলাইনটা আছে? বা আমাকে যদি বলি যে আমাদের দেশে আমাদের বাবা মারা কি আমাদেরকে বলতে পারছিল, বাবা তুমি এই সাবজেক্টে পড়ো, এই সাবজেক্টে পড়লে তুমি এখানে এই চাকরি টাকা পাবা, এই যে ব্যাংকার হবো, এটা তো আমি জানতাম না। আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে গ্রামীণ ফোনে জয়েন করেছি, ওখানে 9 ইয়ার্স জব করেছি। তারপরে কিন্তু আবার MBA করেছি, মাঝখানে কিন্তু MBA করে ফেলেছি। তারপরে দেখেন শিফট হয়ে ব্যাংকে চলে আসছি, রাজবালা ব্যাংক, তারপরে শাহজালাল ইসলাম ব্যাংক, এই যে ডিজিটালের মধ্যে চলে আসছে। তাহলে ডিজিটালের ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসছে। আমি নিজে এসে যখন কাজ করতে গিয়ে দেখলাম যে এই ব্যাপারটাতে আমার ন্যাক আছে, এই জিনিসটা আমি ভালো করব, তাহলে আমি এটার মধ্যে আমি কাজ করতে থাকলাম। এখানে কিন্তু আমাকে পড়ে নিজেকে বুঝে এই জ্ঞানটা নিতে হলো। উদ্যোক্তা হতে কিন্তু অনেক টাকা লাগে না। এবং সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু একটা জিনিস খুবই সুন্দর চালু হয়েছে, অনেকে এটা জানেও না মনে হয়, যে এখন কিন্তু 5 লাখ টাকা করে ঋণ অনেক উদ্যোক্তাকে কিন্তু দেওয়া হবে। আমরা যে ব্যাংকগুলো অলরেডি আছে, আমাদের বাংলাদেশে কিন্তু 61টা ব্যাংক আছে। 61টা ব্যাংকের মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো ব্যাংকেই ডিজিটাল প্রোডাক্ট আছে।
তারা কিন্তু এটাকে আরও এক্সপার্টাইজ করে ডিজিটালি করে ফেলতে পারে। কিন্তু এই যে যদি আমরা মনে করি ডিজিটাল ব্যাংকিং শুধু কিন্তু এইটাই না যে এটা একটা অ্যাপস ব্যবহার করা, এটা কিন্তু সাথে কিন্তু একটা চেতনা এবং একটা কিন্তু বিপ্লব তৈরি হতে পারে, এবং কি এটার জন্য কিন্তু রোল মডেল আমাদের দেশের বাংলাদেশের দক্ষ জনগণই হতে পারে। এটার নায়ক কিন্তু আমাদের দেশের বর্তমান যে জেনজিস তারাই হতে পারে। এবং এইখানে কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং কিন্তু আমাদের কাউকে ফেলে দিবে না, অর্থাৎ পুরনোকেও ফেলে দিতে হবে না, নতুনকেও যে শুধু নতুনরাই কাজ করবে পুরনোরা থাকবে না, ওরা একদম অমিট হয়ে যাবে এমন কোনো ভয় নেই। সমন্বয় করতে হবে, কারণ তাদের অভিজ্ঞতাও আমাদের দরকার আছে। তারা অভিজ্ঞতার জায়গাগুলোতে থাকবে, যেহেতু যতগুলো ধরেন যদি সাইবার সিকিউরিটির কথা বলি, যতগুলো অকারেন্স ঘটেছে কিভাবে এইগুলো ঘটে, সেগুলো যারা কিন্তু ঠেকেছে তারা বেশি জানে। নিউ থট যারা বা নতুন প্রজন্ম তারা ভালো জানে, ওল্ড থট বা প্রিভিয়াস জেনারেশন তাদের তো এই জ্ঞানগুলো অভিজ্ঞতাগুলো অপেক্ষাকৃত কম, আমরা তাদেরকে ছোট করছি না, কিন্তু এটা বৈশিষ্ট্যের কারণেই সারা তাদের জানার পরিসর কম হচ্ছে। কিন্তু আলোচনার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্নটি হলো যে বর্তমান প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তাদেরকে দক্ষ শুধু বাংলাদেশের জন্য দক্ষ হিসাবে তৈরি করার ব্যাপারটা এরকম না, বৈশ্বিকভাবে এখন তো চিন্তা করতে হবে সেটা করতে গেলে রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি ধরুন আপনার কাছ থেকে আমি যদি জানতে চাই যে তিনটি মৌলিক কাজ করা প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায় থেকে, এমন তিনটি কাজ কি? শুরুতে গোড়া থেকে শুরু করতে হবে। গোড়া থেকে শুরু করতে হলে অন্তত পক্ষে যারা হাই স্কুলে পড়ে সেই শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে কিন্তু আমাদের এই দক্ষতা উন্নয়ন জিনিস টপিক ঢুকায় ফেলতে হবে। দ্বিতীয় মনে করি যে ওটা তো হচ্ছে যে আমার পরবর্তী হয়তো 5 বছর পরে তারা আমার কাজে আসবে, 18 বছর হবে কাজে আসবে, তাদেরকে আমি তৈরি করছি। আমার দ্বিতীয় অ্যাক্টিভিটি হওয়া উচিত যে আমরা অলরেডি যারা আমার রেডি জেনারেশন, অর্থাৎ যারা কিন্তু 18 পার হয়ে গেছে, এরকম প্রায় 20 থেকে 22 লাখ আমাদের বেকার আছে। 15 থেকে 25 বছরের মধ্যে আমাদের এই মুহূর্তে বেকারের সংখ্যা 22 লাখ। তো এই 22 লাখ যে বেকার আছে এদেরকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি? আমাদের দেশে আমি বললাম না ডিজিটাল ব্যাংকিং জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ডিজিটাল প্রোডাক্টস, ফিনটেক ডেভেলপমেন্ট, এগুলো লাগবে। এগুলো শিখে যে শুধু বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিংয়ে কন্ট্রিবিউট করবে তা কিন্তু নয়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাজ আসবে। এই যে আমাদের ফ্রিল্যান্সিংগুলো হয়, আমাদের যে বড় বড় ফ্রিল্যান্সিংগুলো হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইন করেও কিন্তু আমরা কাজ করি। এমনকি যদি আমরা এখন বলি চ্যাট জিপিটি, বা যে আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কথাগুলো আসছে, এখানে আপনি যে কিছু লিখে বলেন যে আমাকে একটা ব্যানার বানায় দাও, সে একটা ব্যানার বানায় দিচ্ছে। তার মানে আমি ওই অ্যাক্টিভিটিটা যদি আমি শিখে বসে থাকি আমি কিন্তু অলরেডি ব্যাকডেটেড, কারণ আর সে কিন্তু 2 মিনিটে একটা জায়গা থেকে আউটপুট পাচ্ছে, সে কিন্তু আমাকে কাজটা দিবে না। তাহলে আমি মডার্নাইজের সাথে আমার জন্য যদি বলি সরকারের পক্ষ থেকে আমি শর্টে যদি 3টা পয়েন্ট বলি, 1 নম্বর হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে আমাদের শিক্ষা পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের নতুন করে মডিফিকেশন আর কোনো কিছু দরকার নেই। আমি বলছিলাম যে অন্ততপক্ষে প্র্যাকটিক্যাল ক্লাস হিসেবে হলেও যেন 2 ঘন্টার একটা করে সেশন যোগ হবে, প্রতিটা সপ্তাহের মধ্যে 2 ঘন্টা সেশনের মধ্যে সে শিখবে একদম কারিগরি শিক্ষা। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে বর্তমান যোগ্যতা আছে, আমরা জানলাম যে বিডার মাধ্যমে কিন্তু আমরা জানলাম যে আমাদের দেশে কিন্তু 31,000 কোটি টাকা নিয়োগ আসতেছে 2 বছরের মধ্যে, এবং প্রায় 15,000 কর্মসংস্থান আসছে। আমি কিন্তু কথা বলতেছি 22 লাখ বেকার নিয়ে, 15,000 না। তাহলে 22 লাখ বেকার কিন্তু আমার অলরেডি আছে, তাদেরকে আমার ইউটিলাইজ করতে হবে। তাহলে তাদেরকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, তাদের জন্য আমরা শর্ট 6 মাসের কোর্স করতে পারি। আমাদের যে অলরেডি এস্টাবলিশ যে বললাম যে 500 উপজেলাতেই আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আমরা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিব তাদেরকে, যাতে অন্তর্পক্ষে কিছুই না হয় ফ্রিল্যান্সিংয়ের জন্য বিদেশের কাজগুলো পাই। আমাদের কিন্তু কয়েকটা জেলাতে এরকম কিন্তু উদ্যোক্তা অলরেডি তৈরি হয়েছে, শুধু জেলাতে রাখলে হবে না। তৃতীয় কাজটি কি হবে? তৃতীয় কাজটি হবে হচ্ছে যারা কাজগুলো নিবে, অর্থাৎ জনগণ, তাকে কিন্তু আগে আসতে হবে। সরকার করলো আর করলো নিজের ইচ্ছা শক্তি। আমাদের দেশের অনেক মানুষজনই আছে কাজ না থাকলে খায় আর ঘুমায়, এই খায় আর ঘুমাই দিয়ে হবে না, আমাদের কাজ করতে হবে। আমাদের নিজের আগ্রহ এবং অংশগ্রহণটা খুব অপরিহার্য, এবং নিজেকে অন্ততপক্ষে 8 ঘন্টার কর্মসংস্থান, এটা যদি কাজ না থাকে তাও 8 ঘন্টা নিজেকে ডেভেলপমেন্টের জন্য ইউটিলাইজ করবে। সেটা কিন্তু একটা বড় কাজ। একেবারে শেষ লাইনটি শুনবো, 2-1 লাইনে শেষ মন্তব্য। ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের আমজনতা এবং আমাদের দেশের কর্মসংস্থানকে কর্মদক্ষ জনগণ হিসেবে শুধু বাংলাদেশের জন্য না, অ্যাসেট না, এটা ওয়ার্ল্ডেরও অ্যাসেট হিসেবে নিয়ে করতে পারবো। এবং আমরা রেমিটেন্স আনার জন্য আমাদের দেশের যেটা এটা একটা বড় চাহিদা হিসেবে থাকবে যে ডিজিটাল ব্যাংকিং এটা সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক মাধ্যম হিসেবে কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর চ্যানেল লাইনের দর্শকদেরও ধন্যবাদ। এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যদি এইটা অনুসারে আমাদের এই কর্মদক্ষ জনগণ হওয়ার জন্য সবার আগ্রহ থাকে, এবং 22 লাখ যারা জনগণ আছে অন্তর্পক্ষে যারা বেকার, তারা আজকে থেকেই চেষ্টা করেন যাতে আপনার নিজের কাজটাকে ইউটিলাইজ করেন। বাংলাদেশ ব্যাংকের এই খবরটা নেন কিভাবে 5 লাখ টাকা লোন নেওয়া যায়, দিয়ে আপনারা গ্রুপ ইনস্যুরেন্সের অন্তর্পক্ষে করেন, জেলায় গ্রুপ তৈরি করে আপনারা এটা ইউটিলাইজ করেন। নিশ্চয়ই, মানে আমাদের এই অনুষ্ঠানও মানুষকে সচেতন হওয়ার ক্ষেত্রে এই যে সেবাটি আছে বা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটি আছে সেটি জানার ক্ষেত্রে আজকের এই পর্ব বা অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। কবির ভাই অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।